দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ ভিউজ 24-এ। আমন্ত্রণ সবাইকে, সাথে আছে নুসরাত জাহান। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। শেখ হাসিনার গড়া ট্রাইব্যুনালের কাঠগড়ায় তার মন্ত্রিসভার 10 সদস্য, 2 উপদেষ্টা সহ 13 জন। এদিন জুলাই আগস্ট গণহত্যায় ট্রাইব্যুনালে সবাইকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত। জুলাই আগস্ট গণহত্যায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক 10 মন্ত্রী সহ 13 আসামিকে। এ কারণে সকালেই পুরো ট্রাইব্যুনাল নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়। গণহত্যার প্রথম আসামি হিসেবে ট্রাইব্যুনালে পা পড়ে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর। এরপর আসেন আরেক সাবেক মন্ত্রী দীপু মনি। এরপর একে একে নামানো হয় ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, রাশেদ খান মেনন, সালমান এফ রহমান, সাবেক বিচারপতি মানিক, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, তৌফিক ইলাহি চৌধুরী ও জুনায়েদ আহমেদ পলক। এরপর এদের সবাইকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায় পুলিশ। শুনানি শুরুতে ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায়। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, যথাযথ প্রক্রিয়ায় তাকে ফেরানোর কাজ চলছে। একই সাথে ইন্টারপোলের কাজও চলমান। পরে ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, শেখ হাসিনা ছিলেন জুলাই আগস্ট গণহত্যার কেন্দ্রবিন্দুতে। এই 13 জন সহ বাকিরা সহযোগী। পরে ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এমপি ছিলেন, 14 দলীয় জোটের নেতা ছিলেন, রাজনৈতিক সহকর্মী ছিলেন। তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। এদিকে আসামি পক্ষের সবাই আইনজীবী নিয়োগ করেন। বেশ কয়েকজন আইনজীবী তাদের ওকালতনামা দাখিল করেছেন, কিন্তু তাদের পক্ষ থেকে শুধু একজনের জন্য একটা পিটিশন ছিল। সেই পিটিশনটি ছিল অভিযোগের কপি সরবরাহ করা সংক্রান্ত, কিন্তু সেই পিটিশনটি যথা নিয়মে দাখিল করা হয়নি। অন্য যারা ওকালতনামা দাখিল করেছেন বিভিন্ন ডিফেন্স সাইডে, তারা কোনো পিটিশন দাখিল করেননি, কোনো বক্তব্য রাখেননি। তারা শুধু অনুরোধ জানিয়েছিলেন আসামিদের সাথে কথা বলার জন্য। আগামী 17 ডিসেম্বর এই মামলারও তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তবে অন্য মামলায় গ্রেপ্তার থাকায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা যায়নি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এই বিষয়ে আরো জানাতে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান। মাসুদ, রিপোর্টে দেখছিলাম আপনার যে 10 জন সাবেক মন্ত্রী সহ 13 জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে এবং সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার পরবর্তী কার্যক্রম আসলে কি হবে? আসলে এখন যেহেতু আজকে সময় বেঁধে দিয়েছেন যে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে চান, প্রসিকিউশন বলেছিল, যদিও ট্রাইব্যুনাল আগামী 1 মাস বেঁধে দিয়েছেন। আগামী 17 ডিসেম্বরের মধ্যে এই 13 জন সহ যাদের বিরুদ্ধে এই মামলাটি আনা হয়েছে তাদেরকে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে তদন্ত সংস্থাকে বলা হয়েছে যেন তারা প্রতিবেদনটি দাখিল করেন। আসলে এখানে এই মামলার যখন তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হবে তখন তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগটি ট্রাইব্যুনালে দাখিল করবেন। সেটি যাচাই বাছাই করে সেটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তারাও আনুষ্ঠানিকভাবে নেবেন এবং নেওয়ার পর এটি বিচারের জন্য যখন প্রস্তুত হবে তখন এটি অভিযোগ গঠনের পর্যায়ে শুনানি হবে। অভিযোগ গঠন শুনানি হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি মনে করে যে এটির মধ্যে উপাদান রয়েছে তখন সেটি আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে সেটির সাক্ষ্য গ্রহণের পর এটি রায় পর্যায়ে যাবে। তবে এর মাঝে অনেকগুলো প্রক্রিয়া বাকি রয়েছে। যদিও চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালকে বলেছেন যে তারা যে প্রক্রিয়ায় তদন্ত হচ্ছে এবং যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হচ্ছে তাতে যে সমস্ত আসামিদের হাজির করা হয়েছে এবং শেখ হাসিনা যিনি এই পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে হত্যা হয়েছে, যে সমস্ত গুলি চলেছে, হেলিকপ্টার থেকে গুলি চলেছে এবং যে সমস্ত ছাত্ররা মারা গেছেন, এই সমস্ত ঘটনায় শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে তদন্ত সংস্থার তদন্তে উঠে এসেছে বলে তিনি ট্রাইব্যুনালকে জানান এবং একসাথে তিনি জানান যে পুরো
তদন্ত প্রক্রিয়ার মধ্যে কিছু কিছু জায়গায় কিছু সংকট রয়েছে। এই কারণে কিছুটা দেরি হচ্ছে তথ্য উপাত্ত সংগ্রহ করতে। এই কারণে তাদের সময়টি প্রয়োজন। এই কারণে ট্রাইব্যুনাল সময়টি বেঁধে দিয়েছেন এবং 1 মাস পর জানা যাবে আসলে তাদের পরবর্তী কবে নাগাদ তদন্ত শেষ করে এটার প্রতিবেদন জমা দেওয়া হবে। আরেকটি বিষয় বলি, এটি হলো যে পরশুদিন কিন্তু আরও 5 জন পুলিশ সদস্যকে হাজির করতে বলা হয়েছে। এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রয়েছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক, যিনি বহুল আলোচিত এক ব্যক্তি জিয়াউল হাসান। আশুলিয়ায় যে একটি গণহত্যা হয়েছিল, পুড়িয়ে মারা হয়েছিল পুলিশ ভ্যানে, সেই পুলিশ সদস্যরা হাজির করতে বলা হয়েছে। যাত্রাবাড়িতে যে গণহত্যা হয়েছিল সেখানকার একজন পুলিশ সদস্যকে ধরা হয়েছে, তাকেও হাজির করতে বলা হয়েছে। তবে এই যে প্রক্রিয়াটি আজকে শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটি আগামী কয়েক মাস এটি অব্যাহতভাবে চলবে। কারণ যেহেতু আসামিদেরকে হাজির করা শুরু হয়ে গেছে, এখন শুধুমাত্র তদন্ত প্রতিবেদন জমা পড়লে আনুষ্ঠানিকভাবে বিচার কাজের বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে। মাসুদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান। ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ বিএস 24 একটা বিরতির সময় হলো, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ বিএস 24-এ। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। রংপুরের বদরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 20 জন যমজ শিক্ষার্থী একসাথে পড়াশোনা করছেন। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল, একসাথে এতজন যমজ শিক্ষার্থী একটি বিদ্যালয়ে পড়ছে, এটা কি কোনো কাকতালীয় ঘটনা, না ভর্তির সময় কোনো প্রসেস মেনটেন করা হয়েছিল? আসলে বিষয়টা কি? আপনাকে এই বিষয়টা আমি পরে জানাচ্ছি। তার আগে একটু বলতেছি যে রংপুর জেলায় প্রায় 1,500 সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে আমরা খোঁজ নিয়েছি যে 500 শতাধিক যমজ সন্তান কিন্তু শিক্ষার্থীরা এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে। তবে এই রংপুরের যে বদরগঞ্জ উপজেলার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়টি আছে, এটি ইতিমধ্যে সবার কাছে পরিচিত হয়ে গেছে এবং সবার মুখে মুখে, শুধু রংপুর জেলায় নয় অন্যান্য জেলা থেকেও কিন্তু এই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু সবার কাছে পরিচিত। তার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে যে এখানে 20 জন যমজ শিশু লেখাপড়া করছেন এবং আমার সাথে কিন্তু সেই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মইনুল ইসলাম আছেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার কাছে যাব। তার আগে আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা সেখানে গিয়েছিলাম নিউজের জন্য এবং আমরা দেখেছি যে এই যমজ শিশুরা তারা স্কুলে আসছেন এবং এটি কিন্তু একটি ভালো লাগার দৃশ্য এবং তারা যে একসঙ্গে খেলাধুলা করছেন, দোলনা এবং বিভিন্ন রকম খেলাধুলা করছেন, এটি কিন্তু অন্যরকম ভালো লাগা সৃষ্টি করছে ওই এলাকায় এবং ওই স্কুলে। এবং আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই বিষয়টি তাদের কাছে অনেক ভালো লাগে। তবে কিছু মধুর বিড়ম্বনা রয়েছে। ধরা যায় যে 2 জন শিশু, তার মধ্যে কার নাম কি সেটা কিন্তু শনাক্ত করতে অনেকের সমস্যা হয়ে থাকে। সেটা শিক্ষকদেরও হয়ে থাকে, অভিভাবকদেরও মাঝে মাঝে হয়ে থাকে, তারা বলেছেন আমাদেরকে। তো এই মধুর বিড়ম্বনা রয়েছে এবং সেখানে কিন্তু খুব সুন্দর পরিবেশে তাদেরকে পাঠদান দেওয়া হচ্ছে। এবং এখানে সেই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক মইনুল ইসলাম আছেন, আমরা একটু জানতে চাই যে এতজন শিশু, অন্যান্য স্কুলে আমরা দেখি যে হয়তো 1 জোড়া যমজ শিশু পড়ছেন, কিন্তু আপনারা ওখানে 20 জন যমজ শিশু পড়ছেন, এটা কিভাবে সম্ভব হলো যদি একটু বলতেন। ধন্যবাদ। বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 607 জন শিক্ষার্থী এই শিক্ষাবর্ষে অধ্যয়নরত আছেন। তার মধ্যে আমার 10 জোড়া যমজ শিশু, 7 জোড়া অভিন্ন যমজ, 4 জোড়া বালক এবং 3 জোড়া বালিকা, বাকি 3 জোড়া বালক বালিকা। সকল শিশুর প্রতি আমরা যত্নবান, আমি সহ আমার সকল শিক্ষক শিক্ষিকা। পিতৃসুলভ মাতৃসুলভ আচরণের কারণেই আমার ক্যাচমেন্ট এলাকা ছাড়াও বাইরে থেকে অনেক শিশু এই বিদ্যালয়ে আসে। বিশেষ করে আমাদের 10 জন যমজ শিশুর প্রতি আমরা বিশেষ যত্নবান। তাদের অভিভাবকদের মোবাইল নাম্বার আমরা আমাদের ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। শিশুরা বাড়িতে আসার সময়, রাস্তা এবং বিদ্যালয়ে অবস্থান করার সময় তারা যেন নিরাপদ থাকে, সুরক্ষিত থাকে, তাদের স্বাস্থ্য হানি না ঘটে, তারা যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়। তাদেরকে যে আশা নিয়ে তাদের অভিভাবকেরা আমার এই বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন, সেটা যেন পূরণ হয়।
আচ্ছা, একটি বিষয় যে এই 10 জোড়া যমজ শিশু সেটা কি আশেপাশের এলাকার নাকি বিভিন্ন এলাকা থেকে এসেছেন? এই 2 জোড়া আমার ক্যাচমেন্ট এলাকার বাইরের 2 কিলোমিটার দূর থেকে তার মারা প্রতিদিন সে বাচ্চাদেরকে মানে শিশুদেরকে স্কুলে নিয়ে আসে। আর বাকি 8 জোড়া শিশু আমার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসেন। তারা আমাদের এই পিতৃমাতৃসুলভ আচরণ এবং আমাদের টেক কেয়ারের ফলে এই শিশুগুলো লেখাপড়া পাশাপাশি সহপাঠ্যক্রমিক যে কার্যবলীগুলি আছে, আমাদের নৃত্য, সঙ্গীত, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, এগুলোতেও তারা খুব ভালো ফলাফল করে। জি স্যার, আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। এবং আপনি আরেকটি বিষয় আমাকে জানিয়েছিলেন যে তাদেরকে নিয়ে মধুর বিড়ম্বনায় পড়তে হয়। সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে হাসি খুশি দুজনের নাম কিন্তু একই রকম দেখতে, যে আসলে হাসি পড়া পারলো কিনা, খুশি পড়া পারলো কিনা, এই নিয়ে আসলে কিছু মধুর বিড়ম্বনা রয়েছে। তো সব মিলিয়ে তারা আসলে এই শিশুদেরকে নিয়ে অনেক আনন্দে আছেন এবং অন্যরকম ভালো লাগা তাদের কাছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। অনেক ধন্যবাদ ফখরুল আপনাকে। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন ফখরুল জাহিন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বান্দরবানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্যুরিস্ট বাস। সোমবার এই ঘোষণা দেন পূরবী বাস মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাস। শীঘ্রই এই বাস সার্ভিস চালু হলে বান্দরবান চিম্বুক, নীলগিরি এবং বান্দরবান মেঘলা নীলাচল রুটে এই বাসে চড়ে পর্যটকরা উপভোগ করতে পারবেন পাহাড়, ঝর্ণা এবং প্রকৃতির অপার সৌন্দর্য। হিলভিউ আবাসিক হোটেলের সামনে থেকে সকাল 7টায় ছাদখোলা বাস ছেড়ে যাবে এবং দুপুরে বান্দরবান সদরে ফিরবে। পরে আবার বেলা 3টায় মেঘলা এবং নীলাচল পর্যটন কেন্দ্রে রওনা হবে এবং সন্ধ্যায় পর্যটকদের নিয়ে শহরে ফিরবে। বান্দরবান নীলগিরি বাস ভাড়া 400 টাকা এবং মেঘলা নীলাচলে ভাড়া নির্ধারণ করা হয়েছে 200 টাকা। ভাইয়া হোটেলস প্রেজেন্স নিউজ বিস 24 আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ ভাইয়া হোটেলস প্রেজেন্স নিউজ বিস 24-এ। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। কয়লা, তেল এবং গ্যাসের মতো জ্বালানি পোড়ানোর কারণেই সৃষ্টি হচ্ছে জলবায়ু সংকট। অথচ জীবাশ্ম জ্বালানির লবিস্টদেরই যেন জয় জয়কার এবছরের 29তম জলবায়ু সম্মেলনে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বলা হয়, এবছর সম্মেলনে ডাক পেয়েছেন 1773 জন লবিস্ট। এতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। বিস্তারিত জানাতে আজারবাইজান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশেকিন প্রিন্স। প্রিন্স, জীবাশ্ম জ্বালানির লবিস্টদের নিয়োগ নিয়ে এক ধরনের অসন্তোষ রয়েছে পরিবেশবিদদের মাঝে। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। এছাড়াও বাংলাদেশের প্রাপ্তির জায়গাটা আসলে কোথায়, সেই বিষয়টা নিয়েও একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। জলবায়ু সম্মেলনের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়েছে আজকে। তো সেই জায়গা থেকে আসলে জলবায়ু সম্মেলন কতটুকু সফল হবে বা আদৌ আলোর মুখ দেখবে কিনা ক্লাইমেট ফিনান্স নিয়ে, সেটি নিয়ে কিন্তু বিশ্লেষকদের মধ্যে, অ্যাক্টিভিস্টদের মধ্যে একটি শঙ্কা রয়েছে। আপনি জানেন যে এই জলবায়ু সম্মেলনে উন্নত দেশ যারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, তারা কিন্তু কোনো প্রতিনিধি পাঠায়নি নেগোসিয়েশনের জন্য। তো সেই ক্ষেত্রে ক্লাইমেট ফিনান্সের মূলত এই সব দেশগুলো থেকেই জলবায়ু অর্থায়নটা বেশি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু তার অনুপস্থিত রয়েছে, ক্লাইমেট ফিনান্স নিয়ে কোনো সুনির্দিষ্ট কোনো মেকানিজম তৈরি করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে এখনো শঙ্কা রয়ে গেছে। আরেকটি বিষয় যে আপনি যে বাংলাদেশের প্রাপ্তির কথা বলছেন, আপনাকে জানিয়ে রাখি যে 2050 সালের মধ্যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বাস্তবায়নের জন্য বাংলাদেশের দরকার $230 বিলিয়ন। একই সাথে এনডিসি বাস্তবায়নের জন্য 2030 সালের মধ্যে বাংলাদেশের দরকার $176 বিলিয়ন। তো এই যে হিউজ পরিমাণ অর্থ, এই অর্থগুলো কিভাবে আসবে, কারা দিবে, সেটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন রয়ে গেছে। আজকে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি একটি বৈঠক করেছেন। তো সেখানে বলেছেন যে যেহেতু বিশ্ব উন্নত দেশগুলো তারা কোনো অর্থায়ন করছে না এখন পর্যন্ত, সেক্ষেত্রে
বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশ বা ক্ষতিগ্রস্ত দেশ থেকে বসে থাকার কোনো সুযোগ নেই। নিজস্ব যে অর্থায়ন আছে সেটি দিয়ে মূলত এরকম অর্থায়নের সুযোগ তৈরি করতে হবে। আরেকটি বিষয় লবিস্টের কথা যেটি বলা হয়েছে, যতটুকু আমরা খবর পাচ্ছি যে 1000-এর বেশি লবিস্ট যারা জীবাশ্ম জ্বালানির পক্ষে বিভিন্ন ফোরামে কথা বলবেন তারা কিন্তু জলবায়ু সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন। বিশেষ করে আজারবাইজানের পক্ষ থেকে 100-এর বেশি লবিস্টদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, আর তারা এই জলবায়ু সম্মেলনে উপস্থিত রয়েছেন। তারা তাদের পক্ষে যে বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যগুলো তারা উপস্থাপন করছেন। বিশেষ করে তারা বলার চেষ্টা করছেন যে জীবাশ্ম জ্বালানি ভালো বিষয় এবং জীবাশ্ম জ্বালানির মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং এর যে বিষয়টি সেটি সেভাবে হয়নি, সেটি প্রকৃতিগত একটা বিষয়। এই যে অবস্থা সেই অবস্থা নিয়ে কিন্তু অ্যাক্টিভিস্ট বিশ্লেষক তাদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে আদৌ এই প্রক্রিয়ার মাধ্যমে জলবায়ু সম্মেলনটি কতটুকু সফল হবে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প যিনি প্রেসিডেন্ট ইলেক্ট ইউএস এর, তিনি কিন্তু ব্যক্তিগতভাবে ক্লাইমেট চেঞ্জে হচ্ছে সেটি নিয়ে সেভাবে কিন্তু তিনি বিশ্বাস করেন না। তিনি বলছেন যে ক্লাইমেট চেঞ্জ একটি প্রকৃতিগত বিষয়। তো সেই ক্ষেত্রে যেহেতু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে তার যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে তারা সেই ক্ষেত্রে কতটুকু জলবায়ু অর্থায়ন করবে, ইভেন যুক্তরাষ্ট্র এই ক্লাইমেট ফান্ডে কতটুকু অর্থায়ন করবে সেটি নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। যদিও যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড যেটি গত বছর প্রতিষ্ঠিত করা হয়েছিল দুবাইতে, সেখানে কি পরিমাণ অর্থ আছে, আদৌ কোনো অর্থ আছে কিনা সেটি নিয়েও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কোনো তথ্য নেই। প্রিন্স, থামাতে হচ্ছে আপনাকে, আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। দর্শক, এই ছিল ভাইয়া হোটেলস প্রেসেস নিউজ 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।